শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা জানালেন, একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। 4টি বিষয়ে থাকবে মাত্র একটি ভোট। প্রশ্ন থাকবে উচ্চকক্ষের পিআর নিয়ে। বিএনপি নেতা সালাউদ্দিন জানালেন, নিজেই জুলাই সনদ ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। আগে গণভোটের আবদার পূরণ না হওয়ায় নাখোশ জামায়াতও। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে স্থবির রাজধানী। নিরাপত্তার চাদরে ঢাকা দেশ। ভাঙচুর, অবরোধ, বাসে আগুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় 17 নভেম্বর নির্ধারণ করলেন ট্রাইব্যুনাল। এবার প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। 4টি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হা বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। 13 নভেম্বর বৃহস্পতিবার বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। ভাষণে প্রশ্ন পড়েও শোনান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রশ্নটি হবে এরকম, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এসব বিষয়ের মধ্যে রয়েছে জুলাই সনদ অনুযায়ী সংসদীয় প্রতিষ্ঠান গঠন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ আরও বেশ কিছু বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। বৃহস্পতিবার বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন এই কথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অব ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোন পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা। সালাউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণের উপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এই কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তিনি সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন। জামায়াতের এই নেতা বলেন, সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কার বিষয়ে যে 48টি প্রস্তাবের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে। ভোটাররা সেই বিষয়ে জানার পরই গণভোটে হ্যাঁ বা না মতামত দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট দিতে হবে, আবার প্রতীকে জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। জুলাই জাতীয় সনদে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 13 নভেম্বর সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান। তখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ 2025 অধ্যাদেশ জারির আদেশে সই করেন।
ঢাকার বাইরে 7টি জেলায় বাসে, ট্রাকে, পিকআপ ভ্যানে, রেলপথে ও জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 7টি জেলায় আগুন ধরিয়ে বা গাছ ফেলে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে 5 ঘন্টা যান চলাচল বন্ধ সহ 4টি জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 3টি জেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়াও শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে নাশকতার চেষ্টাও ও নাশকতায় জড়িত অভিযোগে 36 জনকে আটক করা হয়েছে। ফরিদপুরের ভাঙা থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পর্যন্ত 28 কিলোমিটার সড়কের 5টি স্থানে সকাল 6টা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশের গাড়িসহ সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের অবরোধের কারণে 5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বেলা 11:30টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ সকাল 6:30টা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে এই মহাসড়ক অবরোধ করে। গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা গতকাল বুধবার রাতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়। এদিকে গভীর রাতে ঢাকা খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত 1:45টার দিকে ওই রেল লাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকার টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মহাসড়কের বাসাইল উপজেলার বাউখোলা এলাকায় ঢাকা থেকে পাবনাগামী স্টার বাংলা নামের যাত্রীবাহী বাস রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কুড়িগ্রামে লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা পুলিশ 2 দফায় মোট 30 জনকে গ্রেফতার করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 13 নভেম্বর বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। 13 নভেম্বর বিকালে নগরের ডাবতলায় বিচারকের নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার ছেলে মারা যান। বিচারকের স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে সরকার। 13 নভেম্বর বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিগুইসড প্রফেসর রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি ছিলেন। গত 31 অক্টোবর ওই কমিশনের মেয়াদ শেষ হয়। যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, আমি হতাশার কিছু দেখি না, গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা আসলে দুর্ভাগ্য জাতি, বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়েছি এবং সংগ্রাম করেছি, কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাইনি। যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ৩৩ বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। এই দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের APM টার্মিনালস। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় টার্মিনালটি নির্মাণ ও পরিচালনায় ৩৩ বছরের জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই মেয়াদ আরও 15 বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। 17 নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও APM টার্মিনালসের মধ্যে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল ছাড়াও ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ম্যাডলগ এস এর হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা শুধু সরকারি অনুমোদনের। চালু থাকা টার্মিনালটি হস্তান্তরের চুক্তি হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে প্রথম ধাপে 2টি টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার চুক্তি হচ্ছে। সিলেট টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা 286 রানের জবাবে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে 8 উইকেটে 587 রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 301 রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় আইরিশরা। দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 86 রান। 4 ও 0 রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকবার্ন ও ম্যাথিউ হ্যাম্পার। 43 রান করে আউট হয়েছেন ওপেনার পল স্টার্লিং। 18 রান করে ফেরেন হ্যারি টকার। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।